আজকে এই ভিডিওটিতে স্পেশাল ইকোনমিক জোন সম্পর্কে আলোচনা করব। তো স্পেশাল ইকোনমিক জোন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই দেশের মধ্যে বিশেষভাবে চিহ্নিত এক বা একাধিক এলাকাকে বোঝায় যেখানে অবস্থিত শিল্প বা বাণিজ্যিক উদ্যোগগুলির পরিচালন সংক্রান্ত নিয়মনীতি দেশের অন্য এলাকা থেকে আলাদা। অর্থাৎ এই স্পেশাল ইকোনমিক জোনেতে যে সমস্ত শিল্প বা বাণিজ্যিক কেন্দ্রগুলো স্থাপিত হয় সেখানেতে নিয়মকানুন মানে যে নিয়ম কানুনগুলো মেনে এখানেতে শিল্প বা বাণিজ্যগুলো স্থাপন করা হয় সেগুলো দেশের অন্যান্য অঞ্চলেতে স্থাপন করা শিল্প বা বাণিজ্যিক নিয়মগুলোর মতন হয় না। মানে সোজা করে বলতে গেলে এটা একটা স্পেশালভাবে তৈরি করা একটা ইকোনমিক জোন, যেখানেতে এই শিল্প বা বাণিজ্যিক উদ্যোগগুলিকে স্পেশাল কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, যাতে কিনা এই অঞ্চল থেকে প্রচুর বিদেশি বিনিয়োগ এই অঞ্চলেতে আসে এবং রপ্তানি যাতে বৃদ্ধি পাওয়া যায়। অর্থাৎ দেখো এই যে সেজগুলিতে এই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে এই বিশেষত এই করেতে ছাড় দেওয়া হয়, মানে ট্যাক্সেতে রিল্যাক্সেশন দেওয়া হয়। আর তারপরেতে সহজ কর কাঠামো অর্থাৎ যে ট্যাক্স দিতে হয় তার যে যে মানে যে কাঠামোটা, যে স্ট্রাকচারে বা যে নিয়ম কানুনের মধ্য দিয়ে ট্যাক্স দিতে হয় সেটাও অনেকটা সহজ সরল থাকে, শিথিল করা থাকে। শ্রম আইনেতে ছাড় থাকে। এছাড়াও বিভিন্ন নানান সুযোগ সুবিধা এইখানেতে এই অঞ্চলে প্রতিষ্ঠিত এই শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়ে থাকে। আর একটা বিষয় দেখো, যে এই যে সেজ এলাকার মধ্যে যে যে প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সেগুলির এই বিদেশি মুদ্রা অর্জন, অর্থাৎ এই ফরেন এক্সচেঞ্জ আর্নার্স করার বাধ্যতামূলক থাকে। অর্থাৎ এইখানেতে এই যে বিষয়টা এইটা একটু বোঝার আছে। অর্থাৎ এই যে সেজ তৈরি করা হয়, স্পেশাল ইকোনমিক জোন যে তৈরি করা হয়, এখানেতে যে শিল্প বা যে বাণিজ্যিক কেন্দ্রগুলো বা উদ্যোগ হবে আর কি, যে সেগুলোর প্রধানতম উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে বিদেশি মুদ্রা অর্জন করা। এটা করতেই হবে, না হলে হবে না। অর্থাৎ সেজের মধ্যে যদি তো কোনো শিল্প অঞ্চল থাকে তাহলে সেই শিল্পকে বিদেশি মুদ্রা অর্জন করতেই হবে। আরেকটা বিষয় দেখো এখানে রয়েছে, যে এই যে বিশেষ এই অর্থনৈতিক যে অঞ্চলগুলো আছে সেগুলো এই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যৌথ উদ্যোগে এটা তৈরি করতে পারে, কিংবা কেন্দ্রীয় সরকারের মাধ্যমেতে এটা তৈরি হতে পারে, অথবা এই বেসরকারি উদ্যোগেও এটা তৈরি হতে পারে। এবারেতে আসা যাক হচ্ছে এই যে সেজ গঠনের উদ্দেশ্য কী কী উদ্দেশ্য নিয়ে এই স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হয়ে থাকে। প্রথমত দেখো, এই রপ্তানি বৃদ্ধি করা। মূলত এই সেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হলো রপ্তানিমুখী শিল্প গড়ে তুলে আন্তর্জাতিক বাজারেতে দেশের পণ্যের প্রতিযোগিতা বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা অর্জন। এটা হচ্ছে প্রধানতম উদ্দেশ্য। বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে এবং এর জন্যে এই শিল্পগুলিকে রপ্তানিমুখীভাবে গড়ে তোলা হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে দেখো আর একটা দ্বিতীয় যে উদ্দেশ্য এটা রয়েছে সেটা হচ্ছে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ। অর্থাৎ বিদেশি বিভিন্ন কোম্পানি যাতে এই সেজেতে বিনিয়োগ করে সেই বিষয়টাও দেখতে হবে, এবং তার জন্যে কি কি করা হয় দেখো, যে এই সহজ নিয়ম কারণ করেতে ছাড় দেওয়া হয়, উন্নত অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হয়, যার মাধ্যমে এই বিদেশি বিভিন্ন শিল্পপতিরা এই সেজ অঞ্চলেতে বিনিয়োগ করতে চায়, পয়সাকে ইনভেস্ট করতে চায় বা তাদের বিভিন্ন শিল্প কেন্দ্র এখানেতে স্থাপন করতে চায়। অর্থাৎ এই অঞ্চলটাকে এমনভাবে অ্যাট্রাকটিভভাবে ইকোনমিক্যালি গড়ে তোলা হয় যাতে বিদেশি বিভিন্ন শিল্পপতিরাও হচ্ছে এই জায়গাতে যাতে বিনিয়োগ করতে আগ্রহী হয়। তারপর দেখো, শিল্পায়ন ত্বরান্বিত করা, অর্থাৎ আধুনিক প্রযুক্তি এবং অবকাঠামোর মাধ্যমে নতুন শিল্প প্রতিষ্ঠা করে শিল্প খাতের জন্য দ্রুত বিকাশ ঘটানো। চতুর্থত হচ্ছে দেখো, যে কর্মসংস্থান সৃষ্টি। শিল্প ও পরিষেবা খাতের সম্প্রসারণের মাধ্যমে বিপুল সংখ্যক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আর সর্বোপরি হচ্ছে আঞ্চলিক উন্নয়ন, অর্থাৎ অনুন্নত বা কম উন্নত অঞ্চলেতে শিল্প স্থাপন করে যোগাযোগ ব্যবস্থা, বাজার এবং অন্যান্য পরিষেবা খাতে এই উন্নয়নের মাধ্যমে সামগ্রিক আঞ্চলিক উন্নয়ন ঘটানো। অর্থাৎ
কোনো একটি দেশের মধ্যে যে সমস্ত অঞ্চলগুলো বিশেষত খুব পিছিয়ে আছে অর্থনৈতিক দিক থেকে, সেই সমস্ত জায়গাতে বা সেই সমস্ত জায়গার আশপাশে যদি এরকম একটি সেজ বা এই গঠন করা যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে দেখা যাবে যে সেখানেতে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হতে থাকবে, বাজারের উন্নতি হতে থাকবে। অর্থাৎ একটা সেচ অঞ্চলকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন অঞ্চল যেগুলো থাকে সেগুলো উপকৃত হয়ে থাকে। আরও বিভিন্ন রকমের কাজকর্ম সেগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে এই সেচকে কেন্দ্র করে। যার ফলেতে দেখা যায় যে সামগ্রিকভাবে ওই পিছিয়ে পড়া বা অনুন্নত যে এলাকা যেটা রয়েছে সেটা আস্তে আস্তে উন্নয়নশীল বা উন্নত হতে থাকে। তো মূলত হচ্ছে এই ৫টা প্রধান উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যকে সামনে রেখে কোনো দেশের মধ্যে এই সেচ বা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হয়ে থাকে। এর গুরুত্ব কি? অর্থাৎ গুরুত্ব হচ্ছে, দেখো, যে বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করা, অর্থাৎ এই কর ছাড়, সহজ নীতি এবং উন্নত অবকাঠামোর কারণে যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। অর্থাৎ বিদেশিরা এখানেতে বিনিয়োগ করতে আগ্রহী হয়, কারণ এই সেচ অঞ্চলটাকে তৈরি করা হয় এই উদ্দেশ্যেতে, যাতে বিদেশি বিনিয়োগ আরও বেশি বেশি করে এই অঞ্চলেতে আসে। রপ্তানিকে বৃদ্ধি করতে, অর্থাৎ এই সেচ উৎপাদিত পণ্য প্রধানত রপ্তানিমুখী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়ে থাকে। অর্থাৎ একটা দেশ যত পৃথিবীর আরও অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য করবে, বিশেষত রপ্তানিমুখী, অর্থাৎ সেই দেশের পণ্য সামগ্রী অন্য দেশে যত বিক্রি করার সুযোগ পাবে, তত সেই দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, যেটা সেই দেশের অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সর্বোপরি কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। নতুন শিল্প কারখানা স্থাপনের ফলে বিপুল সংখ্যক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। তারপর শিল্পায়নের প্রসার হতে থাকে। আধুনিক অবকাঠামো এবং উন্নত প্রযুক্তির মাধ্যমেতে শিল্পের দ্রুত বিকাশ ঘটে এবং নতুন নতুন শিল্প গড়ে ওঠে। আর আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে, অর্থাৎ সেচ স্থাপনের ফলে আশপাশের অঞ্চলেতে যোগাযোগ ব্যবস্থা, বাজার ও পরিষেবা খাতে প্রভূত উন্নতি হতে থাকে আস্তে আস্তে, যেটা সামগ্রিকভাবে সেই অঞ্চলের উন্নয়নেতে সাহায্য করে থাকে। তো এই মূলত ৫টা গুরুত্ব আছে যেটা একটা সেচ থেকে পাওয়া গিয়ে থাকে। এরপরেতে আসি, দেখো, আমাদের ভারতবর্ষের সাপেক্ষে এবার এই যে সেচ ব্যাপারটাকে একটু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষেতে যে এই যে স্পেশাল যে ইকোনমিক জোন, সেটা কীরকম আছে। দেখো, এই রপ্তানি বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে এবং বিদেশির প্রত্যক্ষ বিনিয়োগ এর পরিমাণ বাড়ানোর জন্য ভারতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটা মূলত নেওয়া হয়েছিল, এই বিষয়টাই কেন্দ্রীয় সরকার এই ৩১শে মার্চ ২০০০ সালেতে এই আমদানি রপ্তানি নীতি অন্তর্ভুক্ত করেন। এই বিষয়টি মানে এই যে সেচ গঠন করে দেশের আমদানি এবং রপ্তানিকে আরও বাড়ানোর জন্যে এই বিভিন্ন স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হবে দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে, সেই সংক্রান্ত যে সিদ্ধান্তটা সেটা এই ৩১শে মার্চ ২০০০ সালেতে নেওয়া হয়েছিল এবং ২০০৫ সালেতে এই সেচ আইন প্রণয়ন করা হয়, অর্থাৎ কী কী নিয়ম নীতির মাধ্যমেতে এই সেচ তৈরি করা হবে। এবং ফেব্রুয়ারি ২০০৬তে এই স্পেশাল ইকোনমিক জোন গঠনের যে রুলসটা আসে সেই রুলসটা তৈরি করা হয়, অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত যে নিয়মকানুন সেইটা প্রকাশ করা হয় এবং এর পরপরই হচ্ছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলেতে আস্তে আস্তে এই সেচ বা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হতে শুরু করে। এবার দেখো, এই আমাদের ভারতবর্ষেতে এই যে বিশেষ যে অর্থনৈতিক যে অঞ্চল যেটা রয়েছে তার কি কি বৈশিষ্ট্য, মানে আমাদের ভারতের সাপেক্ষে এর কি কি বৈশিষ্ট্য দেখা যায়, মানে আমাদের ভারতবর্ষে যে সমস্ত স্পেশাল ইকোনমিক জোনগুলো রয়েছে তাতে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত দেখো, যে এই যে সেচ দেশের মধ্যে একটি শুল্কমুক্ত এলাকা, এখানেতে আমাদের যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো হবে সেটা হচ্ছে সম্পূর্ণ শুল্কমুক্ত, মানে ট্যাক্স ফ্রি প্রথমত। তারপরেতে দ্বিতীয়ত দেখো, এখানেতে আমদানির জন্য কোনো লাইসেন্স লাগে না। তারপরেতে শিল্পোৎপাদন ও পরিষেবামূলক কাজকর্মের কোনো বাধা নেই। সেচের অন্তর্গত কোম্পানিগুলিকে প্রতিষ্ঠার ৩ বছরের মধ্যে রপ্তানির মাধ্যমে বিদেশি মুদ্রা আয় করার ক্ষমতা অর্জন করা বাধ্যতামূলক। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেচ গঠন করা হয় হচ্ছে বিদেশি মুদ্রা আয় করার জন্যে, যাতে আরও বেশি বেশি করে বিদেশি বিনিয়োগ আসে, যেটা দেশের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করে। তো যে কারণেতে এই সেচ অঞ্চলেতে আমাদের ভারতবর্ষের যে সেচ তো গঠন করার যে নিয়ম যেটা রয়েছে, তো আমাদের ভারতে যে সেচের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো থাকবে, যে শিল্প প্রতিষ্ঠানগুলো থাকবে, তারা প্রতিষ্ঠিত হওয়ার ৩ বছরের মধ্যেই বিদেশি
বিদেশেতে পণ্য সামগ্রী রপ্তানির মাধ্যমেতে এই বিদেশি মুদ্রা আয় করার যে ক্ষমতাটা বা আয় করতেই হবে, এটা বাধ্যতামূলক, এখানে কোনো এক্সকিউজ নেই। তো এটা করতেই হবে, এটা একটা বৈশিষ্ট্য। তারপর দেখো, এই যে সেজের কোন উৎপাদিত কোনো সামগ্রী দেশের অন্য কোনো জায়গায় বিক্রি করতে হলে দেশের যে কর কাঠামো আছে, যেটা সামগ্রিকভাবে সমস্ত দেশের জন্য যেটা প্রযোজ্য, সেই অনুযায়ী করতে হবে। মানে সেজের মধ্যে তো নয় শুল্কমুক্ত আছে, সেজের মধ্যে বিভিন্ন ছাড় আছে, কিন্তু সেজেতে যে পণ্য সামগ্রীগুলো যেগুলো মূলত হচ্ছে বিদেশি মুদ্রা উপার্জনের জন্যই রপ্তানিমূলকভাবে মানে তৈরি করা হয়ে থাকে, কিন্তু যদি সেই সামগ্রীগুলো, সেই যে উৎপাদিত সামগ্রীগুলো দেশের মধ্যে যে বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে দেশের বাকি অঞ্চলগুলোর জন্যে যে ট্যাক্সেশনের যে সিস্টেমটা রয়েছে সেইভাবেই সেটাকে বিক্রি করতে হবে। আর এই সেজ এলাকার মধ্যে দেশের অন্যত্র গৃহীত শ্রম আইন কার্যকর হয় না। অর্থাৎ আমাদের ভারতবর্ষেতে যে দেশের বাকি জায়গাগুলোর জন্য যে শ্রম আইন, শ্রমিকদের বিভিন্ন স্বার্থকে রক্ষা করার জন্যে যে আইন কানুনগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু এই সেজ অঞ্চলের মধ্যে কোনোভাবে অ্যাপ্লাই হবে না। তো মূলত এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আমাদের ভারতবর্ষের এই সেজ যেতে দেখতে পাওয়া যায়। এরপর দেখো, আমাদের ভারতে এই গঠিত হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অর্থাৎ আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় সেজ তৈরি হয়েছে দেখো। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, দেখো যে এই এশিয়ার দেশগুলির মধ্যে ভারতই প্রথম এই রপ্তানি বাণিজ্যের উন্নতির উদ্দেশ্যে এই এক্সপোর্ট প্রসেসিং জোন, মানে এই ইপিজেড এর উপর গুরুত্ব উপলব্ধি করে। মানে আগে এই সেজের আগে একটা মানে এরকম অঞ্চল তৈরি করার পরিকল্পনা ভারত সরকার করেছিল, যেটা হচ্ছে এই এক্সপোর্ট প্রসেসিং জোন, যার উদ্দেশ্যই ছিল হচ্ছে এই রপ্তানি বাণিজ্যে উন্নতি। এবং 1965 সালে এই কান্ডালায় প্রথম ইপিজেড অর্থাৎ এই এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে ওঠে। পরবর্তীকালে এই ইপিজেড এইগুলিকে সেজেতে পরিবর্তন করা হয়ে থাকে। মানে ভারতবর্ষেতে যে সমস্ত এই এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো ছিল, সেগুলোকে সেজ অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোনেতে কনভার্ট করে দেওয়া হয় এবং পরবর্তীকালে আরও নতুন সেজ অঞ্চল মানে সেজ তৈরি করা হয়। এই 2022 সাল পর্যন্ত 265টি কার্যকর সেজ আমাদের ভারতবর্ষে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হচ্ছে, দেখো গুজরাটের জামনগর সেজ, আমাদের পশ্চিমবঙ্গের এই ফলতা সেজ, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এবার দেখো, এইখানেতে ভারতের মধ্যে সব থেকে বেশি সেজ আছে এই তামিলনাড়ুতে 40টা, আর ত্রিপুরা, তেলেঙ্গানা, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের মতন যে রাজ্যগুলো, এখানেতে কোনো রকম সেজ তৈরি করা হয়নি। এবারেতে আসা যাক হচ্ছে আমাদের ভারতবর্ষেতে এই যে সেজ অঞ্চলের কী কী সুবিধা রয়েছে, আমরা ভারতবাসীরা বা আমাদের ভারতের অর্থনীতি এই সেজ থেকে কী কী সুবিধা পেয়ে থাকে। তো প্রথমত দেখো, রয়েছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, অর্থাৎ এই কর ছাড় ও সহজ ব্যবসায়িক নীতির কারণেতে এই সেজে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। দ্বিতীয়ত হচ্ছে রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জন। এই সেজে উৎপাদিত পণ্য প্রধানত রপ্তানিমুখী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায় এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ে। মানে ভারতবর্ষে বিদেশি মুদ্রার বিনিয়োগ আস্তে আস্তে আসতে থাকে এবং অন্যান্য দেশের সঙ্গে এই ব্যবসা বাণিজ্য করে রপ্তানিমূলক, বিশেষ করে আমাদের ভারতবর্ষেতে বিদেশি মুদ্রা আয় হতে থাকে। কর্মসংস্থান সৃষ্টি হতে থাকে, অর্থাৎ নতুন শিল্প পরিষেবা প্রতিষ্ঠান গড়ে ওঠায় বিপুল সংখ্যক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। অবকাঠামোর উন্নয়ন হতে থাকে, সেজ এলাকায় উন্নত সড়ক, বিদ্যুৎ যোগাযোগ ও বন্দরের সুবিধা তৈরি হয়, যা সামগ্রিকভাবে শিল্পায়নকে ত্বরান্বিত করে। মানে আমাদের ভারতবর্ষের শিল্পায়নকে আরও গতি দেওয়ার ক্ষেত্রে এই সেজের একটা বিশাল ভূমিকা আছে। আর তার পাশাপাশি প্রযুক্তি এবং দক্ষতার উন্নতি, বিদেশি কোম্পানির অংশগ্রহণের ফলে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা স্থানীয় শিল্পে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই সেজ অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগ হয়, বিদেশি বিভিন্ন শিল্পপতিরা তাদের শিল্প কারখানা প্রতিষ্ঠা করে এবং তার ফলেতে তাদের যে টেকনোলজি যেটা রয়েছে সেটা আমাদের ভারতীয় টেকনোলজির সঙ্গে মানে একসঙ্গে মানে কোঅপারেশন করে হচ্ছে কাজ করতে থাকে। তো যে কারণেতে হচ্ছে বিদেশি প্রযুক্তি এবং তার সঙ্গে আমাদের স্থানীয় প্রযুক্তির এবং দক্ষতার একটা মেলবন্ধন এই সেজের মাধ্যমেতে হয়।
আর যেটা সামগ্রিকভাবে আমাদের ভারতবর্ষের এই প্রযুক্তি এবং দক্ষতার উন্নতিতে বিশেষভাবে কার্যকরী। এবার দেখো সেজের এত সুবিধা, এত সমস্ত কিছু, যেগুলো ভালো দিকগুলোকে নিয়েই আলোচনা হলো। তবে হ্যাঁ, এই সেজের কিছু অসুবিধা আছে, যেটা এবারেতে আলোচনা করব। বিশেষ করে আমাদের ভারতবর্ষের সাপেক্ষে এই ব্যাপারটা আলোচনা করব, যে এই যে বিশেষ অর্থনৈতিক যে অঞ্চল যে আমাদের ভারতবর্ষে তৈরি করা হয়েছে বিভিন্ন সময়তে, এর কিছু অসুবিধা আছে। তো যেরকম দেখো, এই কৃষি জমিকে হ্রাস করেছে। এই অনেক ক্ষেত্রে উর্বর কৃষি জমি অধিগ্রহণ করে সেচ গড়ে তোলা হয়, যা কৃষি উৎপাদন নেতিবাচক প্রভাব ফেলতে পারে বা ফেলেছেও। অর্থাৎ এমন এমন জায়গা নির্বাচন করা হয় যেটা ইকোনমিক্যালি খুব মানে সুইটেবল, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেতে এই কৃষি জমি আছে, যেটার কারণেতে এই কৃষি জমিগুলোকে অধিগ্রহণ করা হয় এবং সেখানেতে এই সেচ গড়ে তোলা হয়, যেটা আমাদের ভারতবর্ষের কৃষি জমিকে অনেকটা কমিয়ে দিয়েছে বা ক্ষতিগ্রস্ত করেছে। তার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের বাস্তুচ্যুতিও হয়ে থাকে এই জমি অধিগ্রহণের ফলে। এই স্থানীয় মানুষের বাসস্থান ও জীবিকার উৎস হারায়। অর্থাৎ যে অঞ্চলেতে সেচ তৈরি করা হবে, এই অঞ্চলটাকে বানানো হবে, সেখানেতে যে সমস্ত মানুষরা বসবাস করে, তাদের জমি অধিগ্রহণের ফলেতে তারা এই বাসস্থানহীন এবং জীবিকার উৎস হারিয়ে ফেলে থাকে অনেক সময়তে। যদিও তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় ঠিকই, কিন্তু তবুও তাদের যে স্থায়ী যে বাসস্থান যেটা থাকে, সেটা থেকে তারা বাস্তুচ্যুত হয়ে থাকে। তারপর দেখো কর রাজস্বে ক্ষতি, যে সেজের বিভিন্ন কর ছাড় দেওয়ার ফলে সরকারের সম্ভাব্য রাজস্ব আয় কমে যেতে পারে। অর্থাৎ সেচ অঞ্চলগুলোতে এই যে কর ছাড় বা কর সংক্রান্ত যে সমস্ত নিয়ম নীতি যেগুলো রয়েছে, সেগুলো দেশের বাকি অঞ্চলের সঙ্গে মেলে না। মানে বাকি দেশের বাকি অঞ্চলের জন্য একরকম, আর স্পেশাল ইকোনমিক জোনের জন্য একরকম। তার বিশেষ করে দেখা যায় যে এখানেতে করকে ছাড় দেওয়া হয়, মানে ট্যাক্স ফ্রি রাখা হয়। তো সেই যে ট্যাক্স ফ্রি থাকার কারণেতে এই যে করের যে ট্যাক্সের যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সরকারের সম্ভাব্য রাজস্ব আয়কে কমিয়ে দেয়। তো এটা একটা। তারপরে আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি করে থাকে। অর্থাৎ এই সেচ সাধারণত উন্নত অঞ্চলে স্থাপিত হওয়ায় পিছিয়ে থাকা অঞ্চলের উন্নয়ন তুলনামূলকভাবে কম হয়। অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন মূলত হচ্ছে সেই সমস্ত জায়গাতে নির্বাচন করা হয় যেখানেতে সব দিক থেকে সামগ্রিকভাবে জায়গাটা হচ্ছে উন্নত। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে উন্নত অঞ্চল আরও বেশি উন্নত হয়ে যায় এবং সেই তুলনায় তার আশপাশের যে অঞ্চল যেগুলো থাকে সেগুলো অনেকটা পিছিয়ে পড়ে। তো এটা, যেটার কারণেতে একটা আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়ে থাকে অনেক ক্ষেত্রে। সর্বোপরি পরিবেশগত সমস্যা হয়ে থাকে। অর্থাৎ এই দ্রুত শিল্পায়নের ফলে দূষণ বৃদ্ধি করে, এটা পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে। তো এই হচ্ছে এই যে তেজ সম্পর্কে আজকের আলোচনা। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।